আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। অবভিয়াসলি এটা নিটের সিলেবাসে নেই, কিন্তু এটা মেইনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েদের জন্য, বা যে বোর্ডে এই চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পরিপাক এবং শোষণ, ডাইজেশন অ্যাবজর্পশন। তো আমার মনে হয় সেকেন্ড সেমিস্টারের বায়োলজি পরীক্ষা আছে সামনেই, এবং এই চ্যাপ্টারটা তাদের জন্যই মেনলি কভার করা। এবং তার বাইরেও যদি এই চ্যাপ্টারটা অনেক, তার বাইরেও যদি কেউ দেখে যেখানে এই চ্যাপ্টারটা কাজে লাগতে পারে, তো আমি সিলেবাসটা নিয়ে নিয়েছি এবং সিলেবাসটা অনুযায়ী যেটা যেটা রয়েছে আমরা সেই জিনিসগুলোকে কভার করব। তো ডাইজেশন অ্যাবজর্পশন মানে পরিপাক এবং শোষণ, মানে এটা একটা কাজ যেটা আমাদের শরীর করে। তো আমাদের শরীরের একটা সিস্টেম রয়েছে, একটা তন্ত্র রয়েছে, একটা সিস্টেম রয়েছে যারা এই দুটো কাজ করে, অর্থাৎ আমরা যে যে খাবারটা খাই সেই খাবারটার ডাইজেশন করায় এবং তারপরে সেটার অ্যাবজর্পশন করায়। তো এইটা আমরা পড়বো। তো প্রথমে এই দুটো শব্দের মানে কি সেটা একবার বুঝে নেওয়া যাক, যে ডাইজেশন বা পরিপাক কথাটার মানে কি। তো ডাইজেশন কথাটার মানে হচ্ছে, বা পরিপাক কথাটার মানে হচ্ছে, আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা তো একটা কমপ্লেক্স খাবার, একটা জটিল খাবার। যেরকম ধর তুই ভাত খাচ্ছিস বা রুটি খাচ্ছিস, তাহলে তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে স্টার্চ, তার মধ্যে রয়েছে স্টার্চ। তো স্টার্চ জিনিসটা কি? তোরা বায়োমলিকিউলসে পড়েছিস। স্টার্চ জিনিসটা হচ্ছে গ্লুকোজ জুড়ে জুড়ে তৈরি হওয়া একটা জটিল জিনিস, একটা পলিমার। তো স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার। কিংবা তুই যখন মাছ মাংস খাচ্ছিস তখন তুই প্রোটিন খাচ্ছিস। তো প্রোটিন জিনিসটা কি? প্রোটিন জিনিসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি হয়। মানে অ্যামাইনো অ্যাসিডের একটা কমপ্লেক্স স্ট্রাকচার, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এরকমভাবে। তার মানে এগুলো সবাই হচ্ছে কিছু কমপ্লেক্স স্ট্রাকচার। তো এগুলো আমরা খাচ্ছি, এবং এগুলো খাওয়ার পরে আমাদের শরীরে এই খাবারগুলোর মধ্যে যে বন্ডটা রয়েছে, মানে স্টার্চে কি বন্ড রয়েছে? গ্লুকোজ কোন বন্ড দিয়ে জুড়ে জুড়ে স্টার্চ তৈরি করে? গ্লাইকোসাইটিক বন্ড। প্রোটিন কোন বন্ড জুড়ে জুড়ে তৈরি হয়? পেপটাইড বন্ড। তাহলে আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেম কি করে? এই বন্ডগুলোকে ভাঙে। এবং স্টার্চের আমরা যদি গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙি, তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? আমরা গ্লুকোজকে পাবো আলাদা করে। আর যদি প্রোটিনকে ভাঙি তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডকে পাবো। আমরা যদি ফ্যাট হিসাবে যেটা মেনলি খাই, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি দিয়ে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি হয়। তোরা পড়েছিস সেটা। এবং এস্টার বন্ডটাকে, তো কোনোভাবে আমি যদি এস্টার বন্ডটাকে ভাঙতে পারি তাহলে আমি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের শরীরে ঢোকার পরে যে প্রসেসে সেই খাবারগুলোকে ভেঙে আমরা সিম্পল খাবার তৈরি করি, সিম্পল জিনিসটা তৈরি করি, সেই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন, পরিপাক। এবং এই ডাইজেশন কে করায়? এই ডাইজেশন আমাদের শরীরে একটা সিস্টেম করায়, অনেকগুলো অর্গ্যান মিলে করায়, এবং তাকেই আমরা বলি পৌষ্টিকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। এবং ডাইজেস্টিভ সিস্টেম থেকে কি বেরোয়, কি তৈরি করে তারা, যার জন্য এইটা ভাঙে? ইয়েস, উৎসেচক তৈরি করে, এনজাইম তৈরি করে। তো বিভিন্ন রকমের এনজাইম তৈরি হয়। যেরকম স্টার্চকে মেনলি যে এনজাইম ভাঙে তাদেরকে আমরা বলি অ্যামাইলেজ, অর্থাৎ স্টার্চকে যে উৎসেচক ভাঙে তাকে আমরা বলি অ্যামাইলেজ। প্রোটিনকে যে ভাঙে তাকে আমরা বলি প্রোটিয়েজ। আর ফ্যাটকে যে ভাঙে তাকে আমরা বলি লাইপেজ। তাহলে এই উৎসেচকগুলো, এই এনজাইমগুলো বেরোয়, এবং এরা এই কমপ্লেক্স খাবারকে ভাঙে, এবং এই কমপ্লেক্স খাবারকে ভেঙে এই সিম্পল ফর্মটাকে তৈরি করার নামই হচ্ছে ডাইজেশন। তাহলে এটা হচ্ছে ডাইজেশন কথাটার মানে। নেক্সট ছিল অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথাটার মানে কি? এই যে গ্লুকোজ তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, কিংবা ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, এটা তো তৈরি হচ্ছে আমাদের যে পৌষ্টিক নালী রয়েছে, মানে যে ক্ষুদ্রান্ত রয়েছে তার মধ্যে তৈরি হচ্ছে। এবার এইটা তৈরি হওয়ার পরে এখানে তো এদের কোনো কাজ নেই, এটা তোর শরীরের প্রয়োজন, তোদের প্রত্যেকটা কোষের মধ্যে যাওয়া প্রয়োজন। কারণ তোর কোষের গ্লুকোজ লাগবে, তোর কোষের অ্যামাইনো অ্যাসিড লাগবে, তোর কোষের ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে এইটা কোষ অবধি নিয়ে যাবে কে? ইয়েস, ব্লাড, রক্ত নিয়ে যাবে, বা লসিকা নিয়ে যাবে কখনো কখনো ক্ষেত্রে। তো এই জিনিসগুলো, এই যে রক্ত বা লসিকার মধ্যে যে ঢুকবে, রক্ত মেনলি রক্ত, আর আলটিমেটলি সবই রক্তের মধ্যে দিয়েই যায়। তো এই যে এরা রক্তের মধ্যে ঢুকছে, পৌষ্টিক নালী থেকে এই যে রক্তের মধ্যে এই জিনিসগুলো ঢুকলো, এইটাকে বলা হয় শোষণ, এই জিনিসটাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে পরিপাক মানে কি? আমরা যে খাবারগুলো খেলাম সেটার সরলীকরণকে বলা হয় পরিপাক, এবং সেই সরলীকৃত যে খাবারটা তৈরি হলো সেটার রক্তে প্রবেশটাকে বলা হয় শোষণ। এবার আমরা কি কি পড়বো? এখানে আমাদের প্রথমে যেটা রয়েছে যে বিভিন্ন পার্টের জিনিসপত্র, মানে পুরো যে পৌষ্টিক নালী, পৌষ্টিক তন্ত্র, সেখানে কি কি রয়েছে সেটা তোদেরকে জানতে হবে। আমার মনে হয় সেটা তোরা কম বেশি জানিস। আমরা প্রথমে ডেন্টাল, মানে দাঁত,
দাঁতটা পড়ে নিই। দেখ আমাদের মুখটাকে, আমাদের এই যে হাঁ করে এই যে মুখটাকে, এটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, আমরা এটাকে 4 ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করলাম, এইভাবেই লিখতে হয়, আমরা এটাকে 4 ভাগে ভাগ করলাম। এইটা হচ্ছে পুরোটা ওপরের মাড়ি, এইটা হচ্ছে পুরোটা ওপরের মাড়ি, আর এইটা হচ্ছে নিচের মাড়ি। তো ওপরের মাড়িটাকে আবার মানে আমি 4টে কোয়াড্রেন্টে মুখটাকে ভাগ করেছি। তো এক এক দিকটা আমরা দেখবো, যে এক একটা দিক মানে এই যে আমি হাঁ করেছি, এর এই দিকটা দেখবো, এই দিকটা দেখবো, এই দিকটা দেখবো, এই দিকটা দেখবো। তো এক একটা দিক আমরা দেখবো এবং বাকিগুলো সেইগুলোই রয়েছে। তো কি রয়েছে এক একটা দিকে? প্রথমে দেখবি দুটো এরকম কোদালের মতো দুটো দাঁত আছে, প্রথমেই কোদালের মতো দুটো দাঁত আছে। তারপরে দেখবি একটা তীক্ষ্ণ দাঁত আছে, তারপরে চওড়া চওড়া দুটো দাঁত আছে, এবং তারপরে আরো চওড়া দাঁত আছে, আরো চওড়া দাঁত আছে। তো এরকম ভাবে এই ধরনের দাঁত রয়েছে। তো এই যে প্রথম যে দুটো দাঁত রয়েছে, এই দুটো দাঁতকে বলি আমরা ইনসাইজার। তারপরে যে একটা দাঁত রয়েছে এটাকে আমরা বলি ক্যানাইন। তারপরে যে দুটো চওড়া দাঁত রয়েছে এটাকে আমরা বলি প্রিমোলার, এবং লাস্টে যে তিনটে আরো চওড়া দাঁত আছে এটাকে আমরা বলি মোলার। তাহলে আমাদের শরীরে 4 ধরনের দাঁত আছে, দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, তিনটে মোলার। এটা একটা কোয়াড্রেন্টে রয়েছে, মানে আমাদের ডেন্টাল ফর্মুলা হচ্ছে 2 1 2 3, এইভাবেই আমরা লিখি। 2 হচ্ছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, এইভাবেই আমরা ফর্মুলাটা লিখি। এবং এইভাবেই আমরা ফর্মুলাটা লিখি 2 1 2 3। এবং এই যে 2 1 2 3 হলো, তাহলে মোট কতগুলো দাঁত হলো এক একটা কোয়াড্রেন্টে? 2 আর 1 3 আর 2 5 আর 3 8, তাহলে 8টা হলো একটা কোয়াড্রেন্টে। এরকম 4টে কোয়াড্রেন্ট আছে, তার মানে আমাদের মোট 8 ইন্টু 4 মোট 32টা দাঁত। এবং এইটা হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা, যেটা তুই বুঝতে পারলি, এটা হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা। এইবার এই যে তিনটে মোলার, তার মধ্যে যেটা 3 নম্বর মোলার, অর্থাৎ যেটা থার্ড মোলার, সেইটা সবার পরে তৈরি হয়, অনেকের তৈরিও হয় না, দেখবি আক্কেলের দাঁত বলে, আক্কেল দাঁত। তো এটা মোটামুটি 18 থেকে 22 বছর বয়সে তৈরি হয়, মানুষ যখন বড় হয়। সেই জন্য এই দাঁতটাকে বলা হয় উইজডম টিথ, এই দাঁতটাকে বলা হয় উইজডম টিথ। যেটা অনেক বেশি বয়সে ধরে অনেকের বেরোয় না, সেই জন্য আবার কেটে বার করতে হয়। তো আক্কেলের দাঁত নিয়ে অনেকেই ভোগে, সেটা তারা জানে। তো এইটা হচ্ছে সবার প্রথমে আমাদের এটা। এইবার পুরো পৌষ্টিক নালী সম্পর্কে তোদেরকে বলতে বলি, যেটা তোরা জানিস যে মুখ থেকে আমরা খাবার নিই, তারপরে গলবিলে আসে, তারপরে পাকস্থলী রয়েছে, তারপরে ক্ষুদ্রান্ত রয়েছে, এবং তারপরে এটাকে আরো ছোট করে আঁকতে হবে, নাহলে হবে না। তাহলে মুখ থেকে শুরু হলো গলবিল, তারপরে পাকস্থলী মানে স্টমাক, তারপরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের অনেকগুলো পার্ট রয়েছে, ডিওডেনাম, জেজুনাম, এবং তারপরে এই জিনিসটা এরকম পেঁচিয়ে এরকমভাবে থাকে, এরকমভাবে পেঁচিয়ে এই জিনিসটা থাকে, সেইটা গিয়ে মেশে হচ্ছে তোর, তাহলে ক্ষুদ্রান্ত এত অবধি। এবং এরপরে এইটা গিয়ে মেশে বৃহদন্ত্রে, এইটা গিয়ে মেশে বৃহদন্ত্রে। তো বৃহদন্ত্র এরকমভাবে তৈরি হয়, এবং এইটা এরকমভাবে বৃহদন্ত্র যায়, ওপরের দিকে ওঠে, এরকমভাবে বৃহদন্ত্র যায়, এরকমভাবে যায়, এরকমভাবে গিয়ে আলটিমেটলি এভাবে গিয়ে নামে। তো এখানটা এরকম, এইটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের মোটামুটি ছবি। এবং এটাকে আমরা গলবিল বলতে পারি, ইসোফেগাস। এটা হচ্ছে আমাদের পাকস্থলী, স্টমাক। তারপরে এইটা পুরোটা হচ্ছে ক্ষুদ্রান্ত, যার এই পার্টটার নাম হচ্ছে ডিওডেনাম, তারপরের পার্টটার নাম হচ্ছে জেজুনাম, এবং এই পার্টটার নাম হচ্ছে আইলিয়াম। তাহলে এই তিনটে মিলিয়ে হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। আর বাকিটা বৃহদন্ত্র, বৃহদন্ত্রের অনেকগুলো পার্ট রয়েছে, যেরকম এই পার্টটার নাম হচ্ছে সিকাম। তারপরে যেটা উঠছে, এবং এই পুরো জিনিসটা হচ্ছে কোলন, তো যেটা ওপর দিকে উঠছে সেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন যেটা উঠছে। এই জায়গাটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন, যেটা এরমভাবে যাচ্ছে, এটা ট্রান্সভার্স কোলন। আর যেটা নামছে সেটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। এবং এই যে জায়গাটা নিচে নামলো, এই জায়গাটা হচ্ছে সিগময়েড কোলন। এবং সিগময়েড কোলনের পরে তারপরে এখানে রেকটাম এবং অ্যানাল ক্যানাল রয়েছে। তো এই গোটা জায়গাটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত্র। তো এগুলো তোরা মোটামুটি সবাই কম বেশি জানিস, এগুলো নিয়ে আমার মনে হয় ছোটবেলা থেকে পড়ছি, এগুলো নিয়ে চাপ নেই। শুধু মাথায় রাখি সিকাম, যেটা সিকামের এখানে একে লেগে থাকে, সিকামের এখানে লেগে থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, যেটা একটা নিষ্ক্রিয় অঙ্গ। সে কার সঙ্গে লেগে থাকে? সে সিকাম পার্টটার সঙ্গে লেগে থাকে, সিকাম পার্টটার সঙ্গে লেগে থাকে। আমি তোকে শুধু যদি পাকস্থলী স্ট্রাকচারটাকে আলাদা করে বলি, এটা তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটাকে নিয়ে আমি
পরপর বলছি, এখানে যেরকম লেখা রয়েছে সেটাকেই আমি জাস্ট বলছি। তো পাকস্থলীর স্ট্রাকচারটাকে যদি আমি আলাদা করে বলি, তাহলে পাকস্থলীর উপরে কে রয়েছে? ইসোফেগাস রয়েছে, গলবিল। আর নিচে কে রয়েছে? নিচে রয়েছে ডিওডেনাম। পাকস্থলীর এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক পার্ট, কার্ডিয়াক পার্ট। এই জায়গাটাকে বলা হয়, এইরকম জায়গাটাকে বলা হয় কার্ডিয়াক পার্ট। এই জায়গাটাকে বলা হয় ফান্ডাস। এই জায়গাটাকে বলা হয় পাকস্থলীর বডি, এবং পাকস্থলীর যেটা শেষ অংশ, এই জায়গাটাকে বলা হয় পাইলোরিক পার্ট। তাহলে পাকস্থলীর চারটে অংশ রয়েছে। যেখানটা পাকস্থলী শুরু হচ্ছে এটা হচ্ছে কার্ডিয়াক অংশ, মাথাটা হচ্ছে ফান্ডাস, এখানে গ্যাস থাকে, মাঝখানটা বডি, এবং শেষ অংশটাকে আমরা বলি পাইলোরিক অংশ, এবং তারপরে ডিউডেনাম শুরু হচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর কে রয়েছে? এটা তো আমাদের পৌষ্টিক তোর গ্ল্যান্ডগুলো, মানে পৌষ্টিকের যে অর্গ্যানগুলো সেগুলো হয়ে গেল। আর কিছু গ্ল্যান্ড রয়েছে, যেরকম যেরকম লিভার রয়েছে, লিভার যকৃৎ রয়েছে, এবং সেই লিভার থেকে তৈরি হয় বাইল। সেই বাইল বেরিয়ে আসে একটা নালীর মধ্যে দিয়ে, যেটাকে আমরা হেপাটিক ডাক্ট বলি। তাহলে যকৃতের নালী বলি, হেপাটিক ডাক্ট বলি। সেই হেপাটিক ডাক্টের মাধ্যমে কে বেরিয়ে আসে? হেপাটিক ডাক্টের মাধ্যমে বেরিয়ে আসে বাইল, মানে পিত্ত। তাহলে পিত্ত তৈরি হয় কোথায়? পিত্ত তৈরি হয় লিভারে, এবং সে এসে কোথায় জমা হয়? সে এসে জমা হয় হচ্ছে গল ব্লাডারের মধ্যে, মানে পিত্তথলির মধ্যে কে জমা হয়? পিত্তথলির মধ্যে পিত্ত জমা হয়। তাহলে গল ব্লাডারে জমা হয়, গল ব্লাডারে জমা হয়। তৈরি হয় কোথায়? তৈরি হয় যকৃতের মধ্যে। এবার এই যে পিত্ত গল ব্লাডারের মধ্যে তৈরি হলো, পরবর্তীকালে এরা এখান থেকে বেরিয়ে আসে, কারণ পিত্তর কোথায় প্রয়োজন? পিত্তর প্রয়োজন এই ক্ষুদ্রান্তে। এইটা কি ছিল? এইটা ছিল আমাদের ডিওডেনাম। তাহলে ডিওডেনাম, এটা ছিল আমাদের ডিওডেনাম, যেটা নিচের দিকে নামছে জেজুনাম হচ্ছে। তো এই অংশটা হচ্ছে আমার ডিওডেনাম। তো আমার এই ক্ষুদ্রান্ত অবধি পিত্তকে নিয়ে আসতে হবে, কারণ ক্ষুদ্রান্তে পিত্ত এসে ফ্যাট জাতীয় খাবারের ডাইজেশন করাবে। তাহলে সেই পিত্ত এই রাস্তাটা দিয়ে আলটিমেটলি এখানে আসে, এবং এসে এখানে খাবারের ডাইজেশন করায়। আর এই দিকে কে থাকে? এই দিকে থাকে হচ্ছে অগ্নাশয়। এটা এদিকে থাকে হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াসেরও একটা নালী রয়েছে, সেই নালী এসেও এখানে বেরোয়, কারণ প্যানক্রিয়াসের মধ্যে প্রচুর উৎসেচক তৈরি হয় যারা খাবারের পরিপাক করাবে। তো সেইটাও এই নালী দিয়ে এসে এখানে আলটিমেটলি সব কিছু আলটিমেটলি এখানে এসে পিত্ত এদিক থেকে এখানে এসে বেরোয়, এবং এদিক থেকে তোর অগ্নাশয়ের যে উৎসেচক সেগুলো এসেও বেরোয়। তো এইখানে এরকম একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার, এবং যার মধ্যে একটা এরকম দরজা রয়েছে, যে দরজাটা খুলে একদিক থেকে পিত্ত আসে, একদিক থেকে অগ্নাশয়ের উৎসেচকগুলো আসে, এবং সেই দরজাটার নাম হচ্ছে স্ফিনটার অফ ওডাই। তো এরকম জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে আমি বলে দিই, এই যে পিত্তটাকে মানে পিত্ত তৈরি হয়েছে কোথায়? যকৃতে। পিত্ত জমা থেকেছে কোথায়? গল ব্লাডারের মধ্যে। এবার পিত্তকে, এই যে গল ব্লাডারকে সংকোচন করে পিত্তকে যে এখানে নিয়ে এলো, কারণ পিত্তর দরকার খাবার ডাইজেশন করাবে তাই। অন্যদিকে অগ্নাশয় থেকে যে উৎসেচকগুলোকে নিয়ে এলো, এটা একটা হরমোন করে, কারণ তোদের এখানে লেখা রয়েছে জিআই হরমোন পড়তে হবে। তো কোন হরমোন এটা করে? তো পিত্তকে নিয়ে আসে যে হরমোনটা, তার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন বলে একটা হরমোন রয়েছে, সে হচ্ছে গল ব্লাডারের সংকোচন করিয়ে পিত্তকে এখানে নিয়ে আসে। আর প্যানক্রিয়াটোজাইমিন বলে একটা হরমোন রয়েছে, সেই প্যানক্রিয়াটোজাইমিন কি করে? প্যানক্রিয়াটোজাইমিন এইটার থেকে উৎসেচককে নিয়ে আসে। তো এই গোটা এনজাইমটা অ্যাকচুয়ালি একটাই এনজাইম, এটাকে বলা হয় সিসিকে পিজেড। তার দুটো দিক রয়েছে, কোলেসিস্টোকাইনিন পিত্তকে নিয়ে আসে, আর প্যানক্রিয়াটোজাইমিন প্যানক্রিয়াসের উৎসেচকগুলোকে নিয়ে আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচারাল যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা বললাম। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে তোর বিভিন্ন রকমের যে ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, এবং ডাইজেশন অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, এইটা আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কিভাবে হচ্ছে সেটা আমরা পড়বো। তার আগে আমরা একটু ছোট্ট করে এই যে মানুষের যে পৌষ্টিক তন্ত্র যেটা বললাম, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, তো এটা গোটাটাই তো একটা পাইপের মতো, মানে তার একটা দেওয়াল আছে। এই দেওয়ালটাকে আমরা যদি এখান দিয়ে খাবারটা যায়, তো এই দেওয়ালটাকে যদি আমরা জুম করে একটু দেখি, তাহলে দেখবো এটা মাঝখানটা হচ্ছে ফাঁকা, লুমেন, যেখান দিয়ে খাবারটা যাচ্ছে। তাহলে এই দেওয়ালটা চারটে লেয়ার রয়েছে, মানে এইটা হচ্ছে লুমেন, তো তার চারটে লেয়ার রয়েছে। ঠিক আছে, এই লেয়ারটার নাম একটু মাথায় রাখিস, এটা হচ্ছে লুমেন। এবং এই যে দেওয়ালটা, এই দেওয়ালটার মোট চারটে লেয়ার আছে, 1 2 3 4।
এক নম্বর লেয়ারটাকে আমরা বলি মিউকোজা লেয়ার, 2 নম্বর লেয়ারটাকে আমরা বলি সাব মিউকোজা লেয়ার, 3 নম্বর লেয়ারটাকে আমরা বলি মাসেল লেয়ার এবং 4 নম্বর লেয়ারটাকে আমরা বলি সেরোসা লেয়ার। তো এই 4টে লেয়ার রয়েছে ভিতর থেকে বাইরে, সবার ভিতরে থাকে মিউকোজা, তারপরে সাবমিউকোজা, তারপরে মাসেল লেয়ার এবং তারপরে সেরোসা। এবং মাসেল লেয়ার থাকে বলেই পাকস্থলীর সংকোচন প্রসারণ হয়, খাবার সামনের দিকে এগোতে থাকে। এইবার তোকে 3টে খাবারের, বিভিন্ন রকম খাবারের তোকে বলেছে ডাইজেশন অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে সেটা তোকে জানতে হবে। কিভাবে হচ্ছে মানে প্রথমে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে আমি তোকে অলরেডি বলেছি আমরা কি খাবার খাই। আমরা মেনলি ভাত রুটি এগুলো খাই, বা মাছ মাংস যেগুলো খাই তার মধ্যেও কার্বোহাইড্রেট থাকে। কি কার্বোহাইড্রেট থাকে? দেখ, 2 রকমেরই কার্বোহাইড্রেট মেনলি থাকে, আইদার স্টার্চ থাকে অথবা গ্লাইকোজেন থাকে। কারণ আমি বলেছিলাম এই দুটোই হচ্ছে মেনলি যারা শর্করার মধ্যে আমরা খাই। যদি আমরা উদ্ভিদজাত খাই তাহলে স্টার্চ মানে ভাত রুটি পাউরুটি বিস্কুট এগুলোর মধ্যে স্টার্চ রয়েছে, আর যদি মাছ মাংস ডিম যেগুলো আমরা খাই তার মধ্যে শর্করা হিসাবে গ্লাইকোজেন রয়েছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা খাই এবং এই জিনিসগুলো কি গ্লুকোজ জুড়ে জুড়ে তৈরি হয়। তো এগুলো যখনই আমরা খেলাম সবার আগে খাবারটা কোথায় এলো? মুখে এলো। তো মুখের মধ্যে কি হয়, কিছুটা স্টার্চ, সবটা নয়, হয়তো 30% স্টার্চ এখানে ভেঙে গেল, 30% স্টার্চ মুখের মধ্যে ভেঙে গেল এবং ভেঙে তৈরি করলো মাল্টোজ, মানে অনেকগুলো বন্ড ভেঙে গেল। এবং আলটিমেটলি মাল্টোজ মানে কি শুধুমাত্র এরকম দুটো গ্লুকোজ লেগে রয়েছে, মানে অনেকগুলো বন্ড ভেঙে গেছে, শুধু লাস্ট বন্ডটা আর ভাঙেনি, দুটো দুটো করে এরকম তৈরি হয়েছে, অর্থাৎ দুটো গ্লুকোজ রয়েছে, এটা হচ্ছে মাল্টোজ তৈরি হলো। এবং কোন এনজাইম? এই এনজাইমটার নাম, যেহেতু এটা মুখ থেকে তৈরি হয়, আমি বলেছিলাম অ্যামাইলেজ হয় এদের গ্রুপটা, যারা কার্বোহাইড্রেটকে ভাঙে এদেরকে আমরা স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলি, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলি। এবং এরা আলটিমেটলি মাল্টোজ তৈরি করে। কিন্তু কি বললাম, 30% স্টার্চকে করে, তার মানে এখনও 70% স্টার্চ বা গ্লাইকোজেন রয়েছে, তারা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, তাদের এখনো অবধি কিছু ব্রেকডাউন হয়নি। আর 30% স্টার্চ মাল্টোজে কনভার্ট হয়েছে। এরপরে খাবারটা কোথায় এলো? খাবারটা এলো পাকস্থলিতে। তো খাবারটা এলো পাকস্থলিতে, কিন্তু মাথায় রাখবি পাকস্থলিতে কোনো শর্করার ডাইজেশন হয় না, নো কার্বোহাইড্রেট ডাইজেশন ইন স্টমাক। তার স্টমাকের মধ্যে কিছু হয় না। স্টমাক থেকে খাবারটা কোথায় গেল? ক্ষুদ্রান্তে গেল। স্টমাক থেকে খাবারটা কোথায় গেল? ক্ষুদ্রান্তে গেল। এইবার ক্ষুদ্রান্তে কি হলো? এই যে যেটুকু মাল্টোজ তৈরি হয়েছিল সেই মাল্টোজটাকে ভেঙে দিল মাল্টেজ এবং তৈরি হলো গ্লুকোজ, মানে শেষ বন্ডটা ভেঙে গেল। আর বাকি যেটা স্টার্চ এখনো পড়েছিল, যেটা এখনো অবধি মাল্টোজে কনভার্ট হয়নি, সেইটাকে ভাঙলো হচ্ছে অ্যামাইলেজ। কিন্তু এই অ্যামাইলাসটা এসছে অগ্নাশয় থেকে। বললাম না যে অগ্নাশয় থেকে উৎসেচক আসে যারা খাবার ভাঙে, যেটা প্যাংক্রিয়াটোজাইমিন নিয়ে আসে। তো এইটা হচ্ছে প্যাংক্রিয়াটিক অ্যামাইলেজ, তারা স্টার্চটাকে ভেঙে প্রথমে মাল্টোজ তৈরি করলো এবং মাল্টোজ আলটিমেটলি ভাঙলো হচ্ছে মাল্টেজ দিয়ে এবং তৈরি করলো গ্লুকোজ। তুই প্রশ্ন করবি, স্যার মাল্টেজ এই উৎসেচকটা তাহলে কোথা থেকে এলো? স্যালাইভারি অ্যামাইলেজ এলো মুখের লালা গ্রন্থি থেকে, প্যাংক্রিয়াটিক অ্যামাইলেজ এলো অগ্নাশয় থেকে। তাহলে স্যার মাল্টেজ উৎসেচকটা কোথা থেকে এলো? মাল্টেজ উৎসেচকটা হচ্ছে ক্ষুদ্রান্তের নিজস্ব উৎসেচক। তো ক্ষুদ্রান্তের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে একটা রস থাকে যার নাম হচ্ছে সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাস বলে একটা উৎসেচক থাকে এবং তার মধ্যেই এই মাল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ এই টাইপের উৎসেচকগুলো থাকে। তো কেউ ধর দুধ খেয়েছে, দুধ মানে তো আর স্টার্চ নয়, দুধ মানে ডাইরেক্টলি ল্যাকটোজ খেয়েছে। ল্যাকটোজ যখন কেউ ডাইরেক্টলি খায়, ল্যাকটোজ মানে অলরেডি সেটা গ্লুকোজ আর গ্যালাক্টোজ মাত্র দুজনই রয়েছে, একটা বন্ডই ভাঙতে হবে, তখন সেটা সরাসরি স্মল ইন্টেস্টাইনে চলে আসে এবং ল্যাকটোজকে ভেঙে দেয় ল্যাকটেজ এবং তৈরি হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তো এইটা হচ্ছে আমার কার্বোহাইড্রেটের ডাইজেশন হয়ে গেল। এইবার কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কিভাবে হবে, এটা রক্তে কিভাবে ঢুকবে? তাহলে এই যে গ্লুকোজ তৈরি হলো এটা রক্তে কিভাবে ঢুকবে? তাহলে রক্তে ঢোকার জন্য সবার আগে এই যে ক্ষুদ্রান্তের দেওয়ালে যে কোষটা রয়েছে, আগে এই কোষটার মধ্যে ঢুকতে হবে এবং কোষটার মধ্যে ঢোকার পরে তারপরে এটাকে ঢুকতে হবে রক্তের মধ্যে। তো এটা হচ্ছে ব্লাড, তার মধ্যে ঢুকতে হবে। তো কিভাবে ঢোকে? তো প্রথমে এই যে কোষ, যে কোষটাকে আমরা বলি এন্টেরোসাইট, এই কোষের মধ্যে ঢোকে। এখানে একটা চ্যানেল আছে, একটা রাস্তা রয়েছে তার থ্রুতে, যে রাস্তাটার নাম হচ্ছে SGLT1, এর থ্রুতে গ্লুকোজ এখানে ঢুকলো এবং এইখান থেকে গ্লুকোজ যে রক্তে ঢুকলো এখানে আর একটা রাস্তা থাকে যার নাম হচ্ছে গ্লুট। তাহলে এইটার মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজ রক্তে ঢুকে গেল এবং এটা পুরোটাই একটা কিন্তু দরজার থ্রুতে হচ্ছে, ডাইরেক্টলি হচ্ছে। ডাইরেক্টলি কোথায় হয়? ব্যাপন ডিফিউশনে ডাইরেক্টলি ঢুকে যায়, কিন্তু এখানে একটা চ্যানেলের থ্রুতে হচ্ছে। এই ধরনের ট্রান্সপোর্টকে ফ্যাসিলিয়েটেড ট্রান্সপোর্ট বলে, এই ধরনের ট্রান্সপোর্টকে ফ্যাসিলিয়েটেড
ট্রান্সপোর্ট বলে। তাহলে এইভাবে তোর গ্লুকোজ পুরোপুরি ঢুকে গেল। এইবার তুই চলে আয় প্রোটিনে। প্রোটিনে কি হয় দেখ, প্রোটিনে আমি তোকে যদি বলি, প্রথমে প্রোটিন জাতীয় খাবার খেলাম, মুখের মধ্যে প্রোটিনের কোনো ডাইজেশন হয় না, মুখের মধ্যে প্রোটিনের কোনো ডাইজেশন হয় না। প্রোটিন চলে এলো এবার পাকস্থলিতে। পাকস্থলিতে হয়, পাকস্থলিতে কি হয়, কিছুটা প্রোটিন, সবটা নয় কিন্তু, কিছুটা প্রোটিন, কিছুটা প্রোটিন কনভার্ট হয় হচ্ছে পেপটোনে। কিছুটা প্রোটিন কনভার্ট হলো পেপটোনে। কে পেপটোনে কনভার্ট করলো? এখানে একটা উৎসেচক থাকে পাকস্থলীর মধ্যে যার নাম পেপসিন। কিন্তু পেপসিন বলে পাকস্থলীতে কোনো উৎসেচক থাকে না। পাকস্থলীতে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন বলে একটা উৎসেচক তৈরি হয় পাকস্থলীতে, এবং যে উৎসেচকটা তৈরি হয়, পাকস্থলীর মধ্যে একটা সেল রয়েছে, যে সেলটার নাম হচ্ছে চিপ সেল বা পেপটিক সেল। সেই সেলটা থেকে, সেই কোষটা থেকে পেপসিনোজেন তৈরি হয়, এবং পেপসিনোজেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিষ্ক্রিয় উৎসেচক। অ্যাকচুয়ালি প্রোটিনকে ভাঙে যে সমস্ত উৎসেচকরা, তারা যখন তৈরি হয় তারা নিষ্ক্রিয় অবস্থাতে তৈরি হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি সক্রিয় অবস্থাতে তৈরি হতো তাহলে তারা কোষের সমস্ত প্রোটিনকে ধ্বংস করে দিত। সেই জন্য প্রোটিন যখন তৈরি হয়, মানে প্রোটিনকে ভাঙার উৎসেচক, তারা সবসময় ইনঅ্যাক্টিভ অবস্থায় তৈরি হয়। কিন্তু এই পেপসিনোজেন তারপরে অ্যাক্টিভেট হয়ে পেপসিন তৈরি করে। প্রশ্ন হচ্ছে কে অ্যাক্টিভেট করে? উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোরা সবাই জানিস পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। প্রশ্ন হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোন কোষ থেকে তৈরি হয়? তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয় প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল থেকে তৈরি হয়। একদম অক্সিনটিক সেল থেকে তৈরি হয় এবং এইরকম ভাবে আলটিমেটলি তৈরি হয়। তাহলে তোরা পাকস্থলীর মধ্যে দুটো সেলের কথা করলি, একটা হচ্ছে পেপটিক সেল যেখান থেকে পেপসিনোজেন তৈরি হয়, এবং আরেকটা হচ্ছে অক্সিনটিক সেল যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি। এবং এরপরে আলটিমেটলি সমস্ত কিছু স্মল ইন্টেস্টাইনে চলে এলো, অর্থাৎ যেগুলোকে ভাঙেনি বা যেগুলোকে ভেঙেছে, এই যে প্রোটিন, পেপটোন, সব চলে এলো ক্ষুদ্রান্তে। এইবার এদের ওপর কাজ করলো অগ্নাশয় থেকে আসা প্রোটিনকে যে সমস্ত উৎসেচকগুলো ভাঙে। আমি বলেছিলাম অগ্নাশয় থেকে উৎসেচক আসে, যেরকম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ছিল, এখানেও সেরকম আসে, এবং উৎসেচকগুলো কারা? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, এই টাইপের এনজাইমগুলো অগ্নাশয় থেকে আসে, এবং আলটিমেটলি অ্যাকচুয়ালি তোর ডাইপেপটাইড তৈরি হয়। ডাইপেপটাইড মানে ঠিক যেরকম ওইখানে আমরা দেখেছিলাম যে মাল্টোজ তৈরি হয়েছিল যেখানে দুটো গ্লুকোজ, এখানেও লাস্ট বন্ডটা ভাঙে না, ডাইপেপটাইড তৈরি হয়। এবং এই উৎসেচকগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই এসছে অগ্নাশয় থেকে। কিন্তু আমি আবার বলছিলাম প্রোটিনকে ভাঙার উৎসেচক সবসময় ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়। তো অগ্নাশয়তে অ্যাকচুয়ালি এরা ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়েছিল। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন এই অবস্থায় তৈরি হয়েছিল, এবং সেটা তোর স্মল ইন্টেস্টাইনে আসার পরে সেটা অ্যাক্টিভেট হয়েছে। এবং সেই অ্যাক্টিভেশন, তুই যদি বলিস যে কে অ্যাক্টিভেট করলো এদেরকে, এদেরকেও কিন্তু অ্যাক্টিভেট করলো স্মল ইন্টেস্টাইনে থাকা সাক্কাস এন্টেরিকাস। তারাই এদেরকে অ্যাক্টিভেট করলো এবং আলটিমেটলি ডাইপেপটাইড তৈরি হলো। এবং আলটিমেটলি এই যে ডাইপেপটাইড, এটাকে ভাঙলো কে? ডাইপেপটাইডেজ, এবং তৈরি হলো তোর অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রশ্ন হচ্ছে এরা কিভাবে রক্তের মধ্যে ঢোকে? এটা খুব সিম্পল। অ্যাকচুয়ালি এই যে প্রথমে ডাইপেপটাইডগুলো তৈরি হলো, এই ডাইপেপটাইডগুলো অ্যাকচুয়ালি এই কোষটার মধ্যে ঢুকে যায়, এবং এখানে ডাইপেপটাইড ভেঙে গিয়ে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এবং সেটা রক্তের মধ্যে ঢোকে। এটাও ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টারের মাধ্যমে, কারণ এখানে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার বলে একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলের থ্রুতে অ্যামাইনো অ্যাসিড রক্তের মধ্যে ঢুকে যায়। তো এটা নিয়ে তোকে এত গুরুত্বপূর্ণ দিতে হবে না, শর্করাটা মাথায় রাখবি, এটা নিয়ে গুরুত্ব দিতে হবে না। লাস্ট চলে আয় ফ্যাট। তাহলে কি বুঝতে পারলি? শর্করার পরিপাক পাকস্থলিতে হয় না, আর প্রোটিনের পরিপাক মুখে হয় না। লাস্ট চলে আয় ফ্যাট। ফ্যাট এমন একটা খাবার, যেটা আমি অলরেডি বলেছি, ফ্যাট বলতে মেনলি আমরা ট্রাইগ্লিসারাইডকে বোঝাই। তো ফ্যাটের ডাইজেশন কিন্তু মুখেও হয়, কারণ মুখে কিছুটা ফ্যাট ভাঙে, কারণ মুখের মধ্যে লিঙ্গুয়াল লাইপেজ বলে এই ফ্যাটকে ভাঙার একটা উৎসেচক তৈরি হয়। কিছুটা পাকস্থলিতেও ভাঙে, কারণ পাকস্থলীর মধ্যেও গ্যাস্ট্রিক লাইপেজ বলে একটা উৎসেচক তৈরি হয়, এবং বাকিটা স্মল ইন্টেস্টাইনে ভাঙে, কারণ সেখানে প্যানক্রিয়াটিক লাইপেজ তৈরি হয়, অগ্নাশয় থেকে আসে, তারা ফ্যাটকে ভাঙে, এবং আলটিমেটলি ফ্যাটটা ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এইবার এইটা খুব ইম্পর্টেন্ট যে এদের অ্যাবজর্পশন কি করে হচ্ছে, খুব ভালো করে বোঝ এদের অ্যাবজর্পশনটা কিভাবে হয়। এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হলো,
প্রথম কথা, এরা একটা এমন ফরম্যাটে থাকে যেটাকে আমরা বলি মাইসেল ফরমেশন। এরা মাইসেল ফরমেশন করে এবং সেই অবস্থাতে এরা বেসিক্যালি এই এন্টেরোসাইটের মধ্যে প্রবেশ করে, এন্টেরোসাইটের মধ্যে প্রবেশ করে এবং এইখানে প্রবেশ করার পরে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা না সরাসরি কোনোভাবেই এই ঢুকতে পারে না, রক্তের মধ্যে ঢুকতে পারে না, লসিকার মধ্যে ঢুকতে পারে না। এরা বেসিক্যালি অ্যাকচুয়ালি ঢোকে হচ্ছে প্রথমে লসিকার মধ্যে ঢোকে, প্রথমে এরা লসিকার মধ্যে ঢোকে, তারপরে রক্তের মধ্যে ঢোকে, কিন্তু এরা ঢুকতে পারে না সরাসরি। সেই জন্য কি হয়, যাতে এরা ঢুকতে পারে সেই জন্য এন্টেরোসাইট এদের চারদিকে একটা প্রোটিনের লেয়ার তৈরি করে। এই প্রোটিনের নামটা হচ্ছে অ্যাপোপ্রোটিন এবং এই যে লেয়ারটা তৈরি করলো এর ফলে এবার এরা সরাসরি ঢুকে যেতে পারে এবং এই যে স্ট্রাকচারটা তৈরি হলো যেখানে মাঝে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল চারদিকে প্রোটিন, এই স্ট্রাকচারটাকে বলা হয় কাইলোমাইক্রন। তাহলে বারবার তোদের পরীক্ষার জন্য তোরা এই যে মাইসেল এবং কাইলোমাইক্রন যেটা মাধ্যমে এই ফ্যাটের অ্যাবজর্পশন হলো সেটা কিন্তু তোদেরকে পরীক্ষার সময় ভালো করে পড়তে হবে। হয়ে গেল, তাহলে 3 রকমের ডাইজেশন আমরা পড়ে নিলাম। আর কি রয়েছে, আর বিশেষ কিছু নেই। এরপরে তোদের যেরকম রয়েছে যে আলটিমেটলি এই যে মুভমেন্ট, এই যে মুভমেন্ট হয় খাবারের, যে মুভমেন্ট হয় খাবার যে এগোচ্ছে, এই যে খাবার খাবার যে ওপর থেকে নিচের দিকে নামছে, কেন নামছে তার কারণ এই প্রত্যেকটা জায়গাতে যে বলেছিলাম মাসেল আছে, তো ওদের একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটার নাম হচ্ছে পেরিস্টলসিস। তো এই পেরিস্টলসিসের জন্যই খাবার কিন্তু নিচের দিকে নামে, ওপর দিকে খাবারের কখনো ব্যাকফ্লো হয় না। তুই অতিরিক্ত খেলি, বমি হলো, সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি খাবার নিচের দিকে নামে, তার কারণ হচ্ছে পেরিস্টলসিস। একটা রোগ তোদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এর মধ্যে দুটো রোগ আছে, একটা হচ্ছে কোয়াশিওরকর আর একটা হচ্ছে ম্যারাসমাস। এই দু ধরনের রোগের কথা তোকে পড়তে হয়, কোয়াশিওরকর এবং ম্যারাসমাস। দেখ, কোয়াশিওরকর এই রোগটা মেনলি যেখানে প্রোটিন কম থাকে, আর ম্যারাসমাস হচ্ছে যেখানে প্রোটিন এবং এনার্জি দুটোই কম থাকে। আমি মনে রাখি এম ফর ম্যারাসমাস, তো এদেরকে দেখতে হয়, মানে এরা খুব চঞ্চল হয়, যেরকম আমরা ছোটোবেলায় বলি না যে বাঁদরের মতো, তো এইটা দিয়ে মাংকি টাইপের, এটা দিয়ে মনে রাখতে পারিস, এরা খুব চঞ্চল হয়। তো অ্যাকচুয়ালি এরা বেসিক্যালি ম্যারাসমাসটা 1 বছরের কম বাচ্চাদের হয় এবং এরা অ্যাকচুয়ালি খুবই ইরিটেটেড থাকে এবং এদের কিন্তু হাত ফাত একদম সরু হয়ে যায়, মানে চরমভাবে মাসেল লস হয়, চরমভাবে এদের মাসেল লস হয় এবং এই জিনিসটা হয় হচ্ছে ম্যারাসমাসে। অন্যদিকে কোয়াশিওরকরে যেখানে প্রোটিন কমে যায় শরীরের মধ্যে, সেখানে কি হয়, এটা একটু বেশি বয়স হয়, 1 বছরের বেশি বাচ্চাদের হয় এবং এদের পেটের মধ্যে জল জমে, যে জল জমাটাকে আমরা ইডিমা বলি। তো এদের পেটের মধ্যে কিন্তু জল জমে। তো দুটো বাচ্চাকে দেখে তুই বুঝতে পারবি দুটোরই হাত পা লিক লিক করছে, কিন্তু দুটো বাচ্চারই হাত পা লিক লিক করছে, কিন্তু কোয়াশিওরকরের বাচ্চার দুজনেরই হাত পাটা লিক লিক করছে, কিন্তু এর পেটটা ফোলা, আর এর হাত পা লিক লিক করছে, পেটটাও লিক লিক করছে, পুরোটাই লিক লিক করছে। সেটা হচ্ছে ম্যারাসমাসের বাচ্চা, যেটা তোকে চিনতে হবে। আচ্ছা, এরপরে আর হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন মানে খাবার হজম হচ্ছে না, অর্থাৎ ধর কারুর শরীরে ল্যাকটেজ এনজাইমটা নেই, ল্যাকটেজ উৎসেচকটা কারুর শরীরে নেই, তাহলে সে যদি দুধ খায় তাহলে কি তার দুধটা হজম হবে? হবে না, কারণ তার শরীরে ল্যাকটেজটা নেই, সে দুধ খেলেই তার অম্বল হয়। তো এই অম্বল কখনই হবে, যখন তোর ডাইজেস্টিভ এনজাইম ঠিকমতো কাজ করছে না। সেই জন্য তখন আমরা বাইরে থেকে কি খাই, সমস্ত ডাইজেস্টিভ এনজাইম যে সিরাপগুলো থাকে না, কার্মোজাইম এই টাইপের যে সিরাপ, জাইম মানে এনজাইম, তো বাইরে থেকে আমরা উৎসেচক খাই যাতে সেই খাবারটা হজম হয়। ইনডাইজেশন মানে তোরা বুঝে গেলি। কনস্টিপেশন মানে হচ্ছে সোজা কথায় মল ত্যাগ হচ্ছে না, মানে স্টুল, মলটা একদম শক্ত হয়ে গেছে। কেন শক্ত হয়ে গেছে? কারণ তুই জল খাসনি, ফাইবার জাতীয় খাবার খাসনি, তাই তোর স্টুল একদম শক্ত, বেরোতে চাইছে না, এটা হচ্ছে কনস্টিপেশন। এবং সেই জন্য আমরা ইসবগুল বা হাই ফাইবার জাতীয় খাবার খাই যাতে স্টুলটা ক্লিয়ার হতে পারে। ভমিটিং মানে হচ্ছে উল্টো, অর্থাৎ তুই বমি করে ফেলছিস, খাবার রিজার্ভ ডিটেক্ট করছে, খাবার উল্টো দিক দিয়ে বেরিয়ে আসছে এবং ভমিটিংয়ের সেন্টার ব্রেনে থাকে, ব্রেনের মেডুলার মধ্যে ভমিটিংয়ের সেন্টার থাকে। ডায়রিয়া, ডায়রিয়া মানে তোরা জানিস যে লুজ স্টুল হচ্ছে, মানে পেট খারাপ যেটাকে আমরা বলি, একদম জলের মতো স্টুল পাস হচ্ছে, জলের মতো একদম বেরিয়ে যাচ্ছে, তার কারণ কোনো একটা ইনফেকশন হয়েছে, কিছু একটা হয়েছে, যার জন্য জলের মতো হচ্ছে। এবং লাস্ট হচ্ছে জন্ডিস। জন্ডিসটা কোনো রোগ নয়, জন্ডিস কথাটার মানে হচ্ছে এই যে চোখের যে সাদা অংশ যেটাকে আমরা স্ক্লেরা বলি, কিংবা আমাদের যে চামড়া, স্কিন কিংবা মিউকাস, এই সমস্ত জায়গাগুলো হলুদ হয়ে যায়, এই সমস্ত জায়গাগুলো যে হলুদ হয়ে যায় এইটাকে বলা হয় জন্ডিস। তো জন্ডিস হচ্ছে একটা লক্ষণ, যেখানে চোখটা হলুদ হয়ে যাচ্ছে, চামড়াটা হলুদ হয়ে যাচ্ছে, জিভের তলাটা হলুদ হয়ে যাচ্ছে, সেটা রোগ নয়। এবং এটা কেন হলুদ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে কোনো একটা রোগ হয়েছে। খুব কমনলি যে কোনো লিভারের যদি সমস্যা হয় তাহলে জন্ডিস হতে পারে, তবে লিভারের সমস্যা ছাড়াও
আরও 10-20টা কারণ রয়েছে যার জন্য জন্ডিস হতে পারে। তাহলে এই হচ্ছে তোদের সিলেবাস অনুযায়ী মোটামুটি যেগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম, কম বেশি যেগুলো আমি ছিল বলে দিলাম, যেগুলো যে পয়েন্টগুলো ছিল মোটামুটি সেগুলো বলে দিলাম। বাকিটা তোরা পর, আশা করা যায় তোরা একটা আইডিয়া পেলি। আমি কুইকলি একবার রিক্যাপ করালাম, আশা করা যায় তোদের কাজে লাগবে। ভালো করে পরীক্ষা দে। ক্লাস 12 স্বপ্নের সন্ধানে 27কে বলছি, 12-এর ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, তখন থেকে আবার দেখা হবে এবং আমরা 12-এর সিলেবাসও খুব তাড়াতাড়ি শেষ করব। ধন্যবাদ।